দুপুরে ভাত খাবার পরে ছোটবেলায় কণাপুর বাসায় যেতেই হতো। কণাপু বলতো, ভাত খাবার পর কী করবি, অঙ্ক করবি? আমি বলতাম, কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো শেষ করে তোমার কাছে আসবো। তারপর হোমওয়ার্কগুলো দ্রুত করে ছুটে চলতাম কণাপুর বাসায়। কণাপু শুয়ে থাকতো বিছানায়, বলতো, আয় এখানে বস খুকু। আমি চুপচাপ কণাপুর খাটের পাশে যে টুল আছে সেই টুলে বসে পড়তাম। তার লাগোয়া একটা ড্রেসিং টেবিল। মাঝে মাঝে আয়নায় দেখতাম নিজেকে। ছোট্ট আমি, ফ্রক পরা, কেমন লাগছিল দেখতে আমাকে, খুব সুন্দর তুলতুলে পুতুলের মতো। কণাপু বলতো, কী দিয়ে ভাত খেয়েছিস খুকু? আমি বলতাম, এই তো ইলিশ মাছ ভাজা, পাতলা ডাল আর করলা ভাজি। তোর কাছে করলা ভাজি ভালো লাগে? আমি মাথা নেড়ে বলতাম, ভালো লাগে না, কিন্তু ডালের সাথে করলা ভাজি মেশালে সেটা আবার খেতে ভালো লাগে। কণাপু মনোযোগ দিয়ে আমার কথা শুনতো। বলতো, তোর জন্য একটা খাবার রেখেছি, কিন্তু কিছুক্ষণ পর দেব। খাবারের কথা শোনার পর আর লোভ সামলাতে পারতাম না। বলতাম, কণাপু, দাও না খাবারটা। কণাপুর পাশে শুয়ে থাকা তার ছোট্ট মেয়ে রিনি বলতো, তোমার জন্য কী রেখেছে আমি জানি। আমি বলতাম, কী রেখেছে রে রিনি? রিনি বলতো, এক বাটি পায়েস। আমি লাফিয়ে উঠতাম টুল থেকে, বলতাম, এখনই দিতে হবে। কণাপতির একটা নতুন ফ্রিজ কিনেছিল, সেই ফ্রিজের মধ্যে রাখা ছিল পায়েসের বাটি। সেই বাটিটা আমাকে এনে দিল কণাপু। রিনি বলল, আমিও পায়েস খাবো। রিনি আমার বয়সী, দুজন বান্ধবীর মতো, কিন্তু আমার যেন কণাপুর সাথে একটা আত্মার আত্মীয় ছিল। সেটা অন্যরকম সম্পর্কে। সে আমার আত্মীয় ছিল ঠিকই, কিন্তু কণাপু আমাকে অনেক স্নেহ করত। কণাপু রিনির জন্য রাখা ছোট বাটিটা এনে দিল। আমরা দুজন, রিনি আর আমি, পায়েস খেতে লাগলাম। এত মজার পায়েস! সেই বহু বছর আগের কথা, এখনও যেন স্বাদটা জিভে লেগে আছে। আমি মাকে এসে বলতাম, মা, কণাপু যেমন করে পায়েস রাঁধে সেরকম করে তুমি রাঁধতে পারো না? মা বলতো, ও কেমন করে রান্না করে? আমি তো পায়েস রান্না করি, তোর কাছে মজা লাগে না? আমি বলতাম, কণাপুর রান্না একেবারেই অন্যরকম। কিন্তু এত বছর পরেও আমি ধরতে পারিনি কণাপুর পায়েস রান্নার রহস্যটা। আমি অনেকবার কণাপুকে জিজ্ঞেস করেছিলাম, তুমি পায়েসে কী দাও? কণাপু বলতো, আমি তো কিছু দেই না স্পেশাল, মানুষ যেমন করে রান্না করে ঠিক সেভাবেই রান্না করি। একদিন আমি চুপি চুপি গিয়েছিলাম কণাপুর কিচেনে। তখন দেখছি কণাপু পায়েস রান্না করছে। আমি খেয়াল করে দেখলাম, কণাপু পায়েস নামানোর আগে একটা বোতল থেকে কী যেন ঢাললো। তখন আমি খুব ছোট, ঠিক বুঝতে পারলাম না জিনিসটা কী। তারপর চুপ করে চলে এসেছিলাম, যাতে কণাপু আমাকে দেখতে না পায়। সেই বোতলটা কণাপু কোথায় রেখেছিল সেটাও আমি খেয়াল করেছিলাম। কণাপু যখন পায়েস রান্না করে চলে গিয়েছিল রুমে, আমি আবার কিচেনে যেয়ে দেখেছিলাম সেই শিশির বোতলটা। বোতলে লেখা ছিল গোলাপ জল। তারপর আমি মাকে এসে বলেছিলাম, পায়েস রান্নার পরে গোলাপ জল দিও। মাও সেভাবেই পায়েস রান্না করেছিল, কিন্তু খেতে সত্যিকার অর্থে সেরকম মজা হয়নি। তাহলে কি এমন রহস্য আছে কণাপুর পায়েসে? আমাকে জানতেই হবে। বহুবার চেষ্টা করেছিলাম সেটা জানতে, কিন্তু পারিনি। আজ কণাপু পৃথিবীতে নেই, চলে গেছে মৃত্যুর ওপারে। আর কোনো দিন জানা হবে না কণাপুর পায়েস রান্নার গোপন তথ্য। আমি এখন পাকা দস্তুর গৃহিণী। ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, যে যার মতো সংসার করছে, কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনও যেন চোখে জল করে ভাসে। একদিন কি হয়েছে, সবাই মিলে পিকনিক করছে, পাড়ার মেয়েরা ছেলেরা মিলে। তো পিকনিক করার পরে তারা গোসল করতে গেছে পুকুরে। আমাকে বসিয়েছে পাহারায়। আমি যেন পাহারা দেই, কেউ যেন এখানে না আসে। আমি পাহারায় বসে আছি, এমন সময় এসেছিল আমাদের একটা পাড়ার ভাই। সেও পিকনিক খেলছিল, নামটা তার মনে পড়ছে না। কি যেন রেখে সে চলে গেছে। ছোট আমি বুঝতে পারিনি কি রেখে গেছিল সেই ভাইটা। গোসল করে সবাই আসলো খেতে। বসে আছে ক্ষুধার্ত মুখগুলো, কখন খাবে। যেই না ভাতের ডেকচির ঢাকনা ওঠালো, সবাই চিৎকার করে উঠল। দেখলো একটা ব্যাঙ
সেখানে রাখা। ও আচ্ছা, পাড়ার ভাইটা তাহলে ব্যাঙ রেখে গিয়েছিল। তাড়াতাড়ি ব্যাঙটাকে উঠিয়ে ফেলে দেওয়া হলো। যে দেখেছে সে আর কাউকে সেরকম বলেনি, কিন্তু সবাই দেখেছিল ব্যাঙটা, কারণ তার চিৎকারে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। তখন সেই আপুটা বলেছিল, ব্যাঙটা মনে হয় প্লাস্টিকের, দেখি তো ভালো করে। তারপর ব্যাঙটাকে ধরে দেখলো আসলেই সেটা প্লাস্টিকের। আর সে কি হাসি সবার। তারপর হাপুস হুপুস করে খাওয়ার পালা। খাবার পরে ছিল মিষ্টান্ন, সেই পায়েস। পায়েসটা রান্না করেছিল কণা আপু। পায়েস খেয়ে তো সবার চোখ ছানা বড়া হয়ে গেল। এত মজার পায়েস কেমন করে রান্না করেছিল কণা আপু। অনেক বছর পরে আমি গিয়েছিলাম গ্রামে একটা মৃত্যুবার্ষিকীতে। সেখানেও পায়েস রান্না করা হয়েছিল। বাবুর্চি অনেকগুলো তাল মিস্ত্রি দিয়ে রান্না করছিল পায়েস, এবং মনকে মন দুধ। সেই পায়েসটা খেতে অনেকটা কণাপুর হাতের রান্নার মতো লাগছিল। তাহলে কি কণাপু পায়েসে তাল মিস্ত্রি দিত, যেটা আমি বহু বছর পরে জানতে পেরেছিলাম? হয়তো দিত, কারণ আমি তাকে কখনোই দেখিনি চিনির বয়াম খুলতে। তাহলে সে অবশ্যই তাল মিষ্টি দিত, যার কারণে তার পায়েসটা খেতে এত মজা হতো। রিমঝিম করে বৃষ্টি পড়ছে বাইরে। আমি বারান্দায় বসে আছি। বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। কিছু পাখি জড়ো হয়েছে আমার বারান্দার গ্রিলে। তাদেরকে আমি কিছু খাবার দিয়ে দিলাম। পাখিগুলো খাবার খাচ্ছে। হঠাৎ করে আমার ইচ্ছে হলো কণাপুর মতো চা তৈরি করে খেতে। কণাপুর বাসায় তার শাশুড়ি থাকতো। বৃদ্ধা শাশুড়ির অনেক কাজ ছিল। কণাপু তাকে দুধ চা না খাইয়ে আদা চা খেতে দিত, আর আমরা গেলে আমাদেরকে ছোট ছোট কাপে খেতে দিত দুধ চা। একদিন আমি আবদার করে বলেছিলাম, আমি আদার চা খাবো। কণাপু বলেছিল, ওই চা তো খেতে মজা না, খাবি? আমি আবদার করে বলেছিলাম, আমি খাবো। তারপর কণাপু শাশুড়িকে দিয়েছিল যেই চা, সেখান থেকে আমার জন্য একটু দিয়েছিল। সেই চা খেয়ে আমি তো রীতিমতো অবাক। আদা দিয়ে তৈরি চা এত টেস্টি হতে পারে! কণাপুর হাতে আসলেই জাদু ছিল। সে সামান্য খাবারগুলোকে অসাধারণভাবে রান্না করতে পারত। আসলে হাতের জাদু বলে একটা কথা আছে, সেটা হয়তো সত্যি। আমি কফি তৈরি করে আবার বারান্দায় বসলাম। কফি খেতে খেতে আমি বৃষ্টি দেখছি। রিমঝিম বৃষ্টির শব্দ আমাকে যেন অন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল বারবার। আমার ছোট মেয়ে তিতলি বলল, মা তুমি বড় বেশি স্বার্থপর, কফি বানিয়েছো আমাকে দিলে না। আমি বললাম, কফি আছে, তুই ঢেলে খা। তিতলি কিচেনে যেয়ে কফি ঢেলে নিয়ে গেল তার রুমে। আমি একা বসে আছি বারান্দায়। এ সময় আমি তিতলির উপস্থিতি চাইছিলাম না। এই সময়টা আমি অন্য কিছু ভাববো, আমার ছোটবেলার স্মৃতি নিয়ে। হঠাৎ করে আমার একটি ঘটনা চোখের সামনে ভেসে উঠল, এবং মনটা অনেক খারাপ হয়ে গেল। আমের মৌসুমে আমরা গিয়েছিলাম গ্রামে বেড়াতে। তো আমাদেরই ছোটবেলার সাথী সেদিন মারা গিয়েছিল রিমঝিম বৃষ্টির শব্দ শুনে। আমরা সবাই যখন ভিজছিলাম বৃষ্টিতে, আমাদেরই ছোটবেলার সাথী যে গ্রামে থাকতো, তার নাম ছিল আদুরি। আদুরি বলল, আমি একটু পুকুরে নামবো। আমরা বললাম, কেন পুকুরে নামবি? আমরা তো এই আমবাগানে ভালোই আছি, টুপ টুপ করে আম পড়ছে, সে আম খাচ্ছি, আবার বৃষ্টিতেও ভিজছি। আদুরি বলল, আমাকে যেতেই হবে, আমার কেন যেন অস্থির লাগছে। আমরা কিছু বললাম না। আদুরি চলে গেল পুকুরে। আর সে আসে না। কি ব্যাপার, আদুরি কোথায় গেছে? আমরা দৌড়ে পুকুরে গেলাম, দেখলাম আদুরি নেই। পুকুরের একটা পাইপ আছে, দুপাশে দুটো পুকুর, একটা পাইপ ভেতর দিয়ে লাগানো, এবং একটা পুকুর থেকে আরেকটা পুকুরে পাইপ দিয়ে পানি যেতে পারে। আদুরি কি সেই পাইপের মধ্যে ঢুকেছে? আমরা মাঝে মাঝে ছোটরা সেই পাইপের ভেতরে যে এপাশ থেকে ওপাশে চলে যেতাম, অর্থাৎ একটা পুকুর থেকে আরেকটা পুকুরে। আমরা সবাই দৌড়ে যেয়ে আদুরির বড় ভাইকে ডেকে আনলাম। বড় ভাই পুকুরে নেমে লাঠি দিয়ে গুঁতো মারল সে পাইপের মধ্যে। আদুরির লাশটা ঝপাত করে পড়ল আরেকটা পুকুরে।
আমরা সবাই নির্বাক তাকিয়ে রইলাম আদুরির লাশের দিকে। তাহলে মৃত্যু কি লেখা ছিল আদুরির এভাবেই? নইলে কেন সে অস্থির হয়ে দৌড়ে চলে গিয়েছিল আমাদেরকে ছেড়ে পুকুরে? এভাবেই হয়তো ওর মরণ লেখা ছিল। এই কথাটা মনে হতেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি অঝোর ধারায় কাঁদতে লাগলাম। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, কি বৌমা, কাঁদো কেন? আমি বললাম, প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। না, তোমাকে কইতেই হইব, তুমি কেন কান্দো? তুমি কাঁদতে পারবা না। তুমি কানলে তোমাদের ছেলেমেয়েরা কষ্ট পাইব। আমি চাই না তুমি কান্না করো। আচ্ছা মা, আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? আমার কি মন খারাপ হতে পারে না? আমি কি একটা পুতুল, কাচের পুতুল? একটু রেগেই বলি আমি। আমার শাশুড়ি আমার পিঠে হাত দিয়ে বলল, মা, দুঃখের কথা ভাবতে নাই, সব সময় আনন্দে থাকবা। যদি মা আনন্দে থাকে তাহলে সন্তানেরা আনন্দে থাকবো। আমি কান্না বন্ধ করে কফি খেতে লাগলাম। ও বউ, তুমি কফিও খাও আবার কান্নাও করো, কি আজব! এই বলে চলে গেল আমার শাশুড়ি। আমার খুব দুঃখ লাগলো। সব কিছুতেই উনি এসে পড়েন। উনি কেন আমার ব্যাপারে এত বেশি কথা বলেন? থাক, মুরব্বী মানুষ, আমার ভালোর জন্যই বলেছেন। উনি সবসময় চান আমাকে হাসি খুশি দেখতে। আমি অনেক দুঃখ লুকিয়ে রাখি শুধুমাত্র ওনাকে খুশি করার জন্য। কয়েক বছর হলো আমার স্বামী মারা গেছে। বিধবা আমি। আমি যদি দুঃখে থাকি তাহলে আমার সন্তানেরা কষ্ট পাবে। তাই আমার শাশুড়ি এই কথা আমাকে বলেন। একদিন তিনি বলেছিলেন, আমার পোলা মইরা গেছে, আমার কত কষ্ট। সেই কথা কি আমি তোমারে বলি? আমি তো বলি না। আমার পোলা নাই তাতে কি হয়েছে? তুমি আসো, আমার নাতি নাতকুররা আছে, এতেই আমার শান্তি। আমি বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকালাম। মনে মনে বললাম, আকাশ তুই কত কাঁদবি, কান্না বন্ধ কর, তোর কান্না আমার আর ভালো লাগছে না। আকাশ যেন আমার কথা শুনল। হঠাৎ করে বন্ধ হয়ে গেল বৃষ্টি। আমি অবাক চোখে দেখতে লাগলাম বৃষ্টি ভেজা প্রকৃতি। আমি আমার লেখা ছোট গল্প কণা আপুর পায়েস পড়লাম। ধন্যবাদ।